হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো আর্ন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি আজকে আলোচনা করব স্নায়ুতন্ত্রের একটি খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং টপিক নিয়ে, সেটি হলো সাইন্যাপস। এর আগে আমি তোমাদের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় এর যে স্নায়ুতন্ত্র রয়েছে তার নিউরন নিয়ে আলোচনা করেছি। যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানের লিঙ্ক থেকে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। আজকের মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের জন্য কিছু টাস্ক দিচ্ছি, তা তোমরা আমাকে কমেন্টে জানাও। আমি কয়েকটি প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা কমেন্টে জানাও। প্রথম প্রশ্ন, নিউরন কেন বিভাজিত হয় না? তারপরে একটি প্রশ্ন হলো কোল্যাটারাল কি? তারপরে অ্যাক্সন হিল কি? নিজিল দানার মধ্যে কোন ধাতব মৌল থাকে? মায়েলিন আবরণীর কাজ কি? এই প্রশ্নগুলো দেওয়া থাকলো, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কমেন্টে অবশ্যই জানাও। এবার চলো আজকের মেন টপিকে আসা যাক। আমরা প্রথমে জানবো সাইন্যাপস কি। ঠিক আছে, সাইন্যাপসের সংজ্ঞা এভাবে বলবো: একটি নিউরনের অ্যাকশনের প্রান্তীয় নব এবং অপর নিউরনের ডেনড্রন বা কোষদেহের মধ্যবর্তী যে আনুবীক্ষণিক স্থানের মধ্য দিয়ে স্নায়বিক উদ্দীপনা নিউরোট্রান্সমিটারের সাহায্যে পূর্ববর্তী নিউরন থেকে প্রেরিত হয়, তাকে বলা হয় সাইন্যাপস, বা স্নায়ু সন্ধি বলাও হয়ে থাকে, বা স্নায়ু সন্নিধিও বলে। অর্থাৎ এক কথায় বলতে গেলে দুটি নিউরনের সংযোগস্থলকে আমরা সাইন্যাপস বলে থাকি। এবার দেখো একটা ছবি দেখে নিই। এই যে দেখো ছবিটা, এখানে পাশাপাশি অবস্থিত দুটো নিউরন রয়েছে, তাদের মধ্যে এই যে সংযোগস্থলটা রয়েছে এটাকেই বলা হচ্ছে সাইন্যাপস। আর যদি উপরের দিক থেকে নিচের দিকে ইলেকট্রিক্যাল সিগন্যাল আসে, তাহলে উপরের দিকের নিউরনটিকে বলা হবে পূর্ববর্তী নিউরন বা প্রি সাইন্যাপটিক নিউরন, আর সেকেন্ড নিউরনটাকে বলা হবে পোস্ট সাইন্যাপটিক নিউরন বা পরবর্তী নিউরন। এবার চলো আমরা এর গঠন দেখে নিই, কীভাবে এই নিউরন গঠিত হয়। জানো, একটা নিউরনের অ্যাকশনের শেষ প্রান্তের যে শাখাগুলো বিভাজিত হয় সেগুলোকে বলা হয় এন্ড ব্রাশ। আর এই এন্ড ব্রাশ, প্রত্যেকটি এন্ড ব্রাশ তার প্রান্তে স্ফীত বোতামের মতো আকার ধারণ করে, সেগুলোকে বলা হয় সাইন্যাপটিক নব। এবার এখানে এই যে প্রথম নিউরন থাকে যাকে বলা হয় প্রি সাইন্যাপটিক নিউরন, এবং পরেরটিকে বলা হয় পোস্ট সাইন্যাপটিক নিউরন। এবার এই যে দেখো, এখানে প্রি সাইন্যাপটিক নিউরনের প্রান্তীয় স্ফীত অংশকে বলা হচ্ছে প্রি সাইন্যাপটিক নব, এবং এটি একটা পর্দা দিয়ে ঘেরা থাকে যাকে বলা হয় প্রি সাইন্যাপটিক মেমব্রেন বা প্রি সাইন্যাপটিক পর্দা বলা হয়। অপরদিকে আর একটা নিউরন যেটা পোস্ট সাইন্যাপটিক নিউরন বলা হয় যেটাকে, সেটাও একটা স্ফীত অংশ আছে, আর সেই স্ফীত অংশকে বলা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক নব, এবং এটির আবরণকে বলা হয় পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। এবার দেখো, এই প্রি সাইন্যাপটিক মেমব্রেন এবং পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের মাঝে প্রায় 200 থেকে 300 অ্যাংস্ট্রম মতো চওড়া আনুবীক্ষণিক ফাঁক রয়েছে, তাকে বলা হয় সাইন্যাপটিক ক্লেফট। ঠিক আছে, এটি কিছু বহিস্থ তরল দিয়ে পূর্ণ থাকে। এই যে সাইন্যাপটিক ক্লেফটটা, এটা কিছু বহিস্থ তরল দিয়ে পূর্ণ থাকে। এই যে অংশ দেখা যাচ্ছে এটি হচ্ছে সাইন্যাপটিক ক্লেফট। এরপর প্রি সাইন্যাপটিক নব এর সাইটোপ্লাজমে দেখো, এখানে অসংখ্য পর্দা বেষ্টিত ক্ষুদ্র ক্ষুদ্র থলি দেখা যাচ্ছে, তাদেরকে বলা হয় সাইন্যাপটিক ভেসিকল বা সাইন্যাপটিক থলি।
এছাড়া এখানে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি কোষাঙ্গাণুও দেখা যায়। তারপরে এই যে সাইন্যাপটিক ভেসিকেলগুলো রয়েছে, এর মধ্যে উদ্দীপনা পরিবহনে সাহায্যকারী কিছু রাসায়নিক পদার্থ থাকে, যাদের বলা হয় নিউরোট্রান্সমিটার। আর এই নিউরোট্রান্সমিটারের কয়েকটি উদাহরণ হলো অ্যাসিটাইলকোলিন, অ্যাড্রিনালিন, ডোপামিন ইত্যাদি। এবার দেখো এই যে থলিগুলো, এগুলো হচ্ছে সাইন্যাপটিক ভেসিকেল, যার ভেতর নিউরোট্রান্সমিটার রয়েছে। ঠিক আছে, এরপরে চলে এসো পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। এখানে দেখো কিছু বড় বড় আকারের প্রোটিন থাকে, যেগুলোকে বলা হয় গ্রাহক বা রিসেপ্টর। এগুলো গ্রাহক বা রিসেপ্টর হিসেবে কাজ করে। অর্থাৎ এখানে প্রিসাইন্যাপটিক মেমব্রেন থেকে যে নিউরোট্রান্সমিটারগুলো রিলিজ হয়, সেগুলো এই গ্রাহকের দ্বারা গৃহীত হয়, দিয়ে পোস্ট সাইন্যাপটিক নবের মধ্যে প্রবেশ করে। এছাড়া বিজ্ঞানী রবার্টিস এট অল উল্লেখ করেন যে কোনো কোনো সাইন্যাপস অঞ্চলে, যেমন মস্তিষ্কের কর্টেক্সে যে সাইন্যাপসগুলো আছে, সেখানে প্রি এবং পোস্ট সাইন্যাপটিক পর্দা সূক্ষ্ম তন্তুর মতো অংশ দ্বারা যুক্ত থাকে। তাদেরকে বলা হয় ইন্টার সাইন্যাপটিক ফিলামেন্ট। ঠিক আছে, এই যে অর্থাৎ প্রি সাইন্যাপটিক মেমব্রেন আর পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন, এই দুটো মেমব্রেন সূক্ষ্ম তন্তু দ্বারা যুক্ত থাকে। এছাড়া আরও কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে সাইন্যাপস অঞ্চলে পোস্ট সাইন্যাপটিক পর্দা থেকে কতগুলো সূক্ষ্মতন্তু তৈরি হয়, সেটা পোস্ট সাইন্যাপটিক নিউরনের সাইটোপ্লাজমে আরও শাখা প্রশাখায় বিভক্ত হয়ে জালক আকার বিন্যাস লাভ করে। তাদেরকে বলা হচ্ছে সাবসাইন্যাপটিক ওয়েভ। ঠিক আছে, অর্থাৎ এখানে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন থেকে তৈরি হয়ে সেই নিউরনের সাইটোপ্লাজমে তন্তুগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায়, দিয়ে জালকাকার আকার ধারণ করে। এবার এই যে ছবিটা ভালো করে লক্ষ্য করো, এখানে সাইন্যাপসের গঠনের সমস্ত অংশগুলো পেয়ে যাবে। এখানে দেখো এই যে উপরের দিকে নিউরনটা দেখা যাচ্ছে, এই নিউরনের প্রান্তদেশটা ফোলা আছে, এটাকে বলা হচ্ছে প্রিসাইন্যাপটিক নব। আর এই নবটা একটা পর্দা দিয়ে আবৃত আছে, সেটাকে বলা হচ্ছে প্রিসাইন্যাপটিক মেমব্রেন। তারপরেই দেখো একটা গ্যাপ রয়েছে, সেটাকে বলা হচ্ছে সাইন্যাপটিক ক্লেফট। এবং এই গ্যাপের পরে আর একটা নিউরনের প্রান্তদেশের একটা ফোলা অংশ, স্ফীত অংশ দেখা যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক নব। আর এই নবটাও একটা পর্দা দ্বারা আবৃত থাকে, সেটাকে বলা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। এছাড়া এখানে এই পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের ওপরে দেখো কয়েকটা বড় প্রোটিন যুক্ত আছে, যেটাকে বলা হচ্ছে, যেগুলো গ্রাহক হিসাবে কাজ করে, তাকে বলা হচ্ছে গ্রাহক বা রিসেপ্টর বলা হয়। এছাড়া এখানে প্রিসাইন্যাপটিক নবের ভেতরে দেখো কয়েকটা থলির মতো অংশ রয়েছে, যেগুলোকে বলা হচ্ছে প্রিসাইন্যাপটিক ভেসিকেল বলা হয়, বা শুধু সাইন্যাপটিক ভেসিকেল বলা হয়, যেগুলোর মধ্যে দেখো কিছু রাসায়নিক পদার্থ পূর্ণ আছে, যাদেরকে বলা হয় নিউরোট্রান্সমিটার, যাদের উদাহরণ আগে বলা হয়েছে। এছাড়া এখানে এই যে টোটাল গঠনটা, এটাকে বলা হচ্ছে সাইন্যাপস, অর্থাৎ দুটো নিউরনের সংযোগস্থল। আর এই যে সাইন্যাপটিক ক্লেফটটা রয়েছে, এটা চওড়াতে প্রায় 200 থেকে 300 অ্যাংস্ট্রম হয়ে থাকে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব নিউরনের প্রকারভেদে। এখানে নিউরনকে বিভিন্ন ভিত্তির উপরে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। প্রথমত আমরা জানব গঠনের ভিত্তিতে সাইন্যাপসকে কত ভাগে ভাগ করা হয়। গঠনের ভিত্তিতে সাইন্যাপসকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমে ভাগ করা হয় অ্যাক্সোসোমাটিক সাইন্যাপস, অর্থাৎ এখানে নামের মধ্যেই কিন্তু উত্তর রয়েছে। বায়োলজিতে ভালো করে টার্মিনোলজিগুলো জানলেই কিন্তু অর্ধেক উত্তর হয়ে যায়। দেখো এখানে রয়েছে অ্যাক্সোসোমাটিক, অর্থাৎ একটা নিউরনের অ্যাকশন থাকবে আর একটা নিউরনের সোমা থাকবে। সোমা কাকে বলা হয় জানো তোমরা? সোমা হচ্ছে কোষ দেহকে বলা হয়। অর্থাৎ তাহলে এটা কি হবে, এক্ষেত্রে একটা নিউরনের অ্যাকশনের সাথে
অপর একটি নিউরনের কোষ দেহের সংযোগস্থলে যে সাইন্যাপস গঠিত হয় তাদেরকে বলা হচ্ছে অ্যাক্সোসোমাটিক সাইন্যাপস। এখানে দেখো এই যে ছবিটা, এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যাক্সন, আর অপর নিউরনের একটা যেটা এখানে দেখা যাচ্ছে কোষ দেহ। ঠিক আছে, এইভাবে অ্যাক্সোসোমাটিক সাইন্যাপস গঠিত হয়। এরকম সাইন্যাপস দেখা যায় লঘু মস্তিষ্কে, তারপর হচ্ছে বাস্কেট কোষ ও পার্কিনজি কোষের মধ্যে এই সমস্ত সাইন্যাপস দেখা যায়। এর পরের ভাগ রয়েছে অ্যাক্সোডেনড্রাইটিক সাইন্যাপস। এটাও দেখো, এর মধ্যে রয়েছে অ্যাক্সো মানে অ্যাকশন, আর ডেনড্রাইট মানে ডেনড্রন। তাহলে এখানে একটা নিউরনের অ্যাকশন আর অপর নিউরনের ডেনড্রন, এর সংযোগস্থলে যে সাইন্যাপস গঠিত হয় তাদেরকে বলা হচ্ছে অ্যাক্সোডেনড্রাইটিক সাইন্যাপস। এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা লঘু মস্তিষ্কের ক্লাইম্বিং ফাইব্রাস আর পার্কিনজি কোষের মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তারপরের ভাগ রয়েছে অ্যাক্সোনিক, অর্থাৎ এখানে দেখো অ্যাকশনের সঙ্গে অ্যাকশন, অর্থাৎ একটি নিউরনের অ্যাকশনের সঙ্গে অপর নিউরনের অ্যাকশন যুক্ত হয়ে যে সাইন্যাপস তৈরি হয় তাকে বলা হচ্ছে অ্যাক্সোনিক্স। তবে এই ধরনের সাইন্যাপস এর অস্তিত্ব সম্পর্কে মতভেদের পার্থক্য রয়েছে, এর উপস্থিতি কিন্তু খুবই বিরল। ঠিক আছে, এরপরে চলে এসো, এটা গঠনের উপর ভিত্তি করে হলো। এরপর নিউরন সাইন্যাপসকে ভাগ করব আমরা, সেখানে অংশগ্রহণকারী নিউরনের সংখ্যার ভিত্তিতে। ঠিক আছে, এর উপর ভিত্তি করে এটাকে দুভাগে ভাগ করা হয়। এরকম একের সঙ্গে এক আর হচ্ছে একের সঙ্গে বহু। অর্থ দেখো, একের সঙ্গে এক মানে একটা নিউরনের সঙ্গে অপর একটি নিউরনের সাইন্যাপস যখন গঠিত হয় তখন সেটাকে বলা হচ্ছে একের সঙ্গে এক। আর একটা রয়েছে একের সঙ্গে বহু, অর্থাৎ এক্ষেত্রে একটি নিউরনের সাথে অপর একাধিক নিউরনের সংযোগস্থলে যে সাইন্যাপস গঠিত হয় তাকে বলা হচ্ছে একের সঙ্গে বহু। এটা দ্বিতীয় ভিত্তির উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। এরপরে আর একটা রয়েছে যেটা হচ্ছে উদ্দীপনা পরিবহনের মাধ্যমের প্রকৃতি অনুসারে সাইন্যাপসকে আবার তিন ভাগে ভাগ করা হয়। প্রথমত রয়েছে ইলেকট্রিক্যাল সাইন্যাপস, অর্থাৎ এই সাইন্যাপসে আয়নের মাধ্যমে উদ্দীপনা পরিবাহিত হয়। ঠিক আছে, এই ধরনের সাইন্যাপস দুটি নিউরনের সংযোগস্থলে গ্যাপটা কিন্তু খুবই কম থাকে, কারণ এখানে আয়ন পরিবাহিত হয়। ঠিক আছে, এরপরে রয়েছে কেমিক্যাল সাইন্যাপস। এক্ষেত্রে দেখা যায় কেমিক্যালস অর্থাৎ নিউরোট্রান্সমিটারের মাধ্যমে উদ্দীপনা পরিবাহিত হয়। এক্ষেত্রে দুটো নিউরনের মাঝে গ্যাপটা কিন্তু ইলেকট্রিক্যাল সাইন্যাপসের থেকে অনেকটা বেশি থাকে। এছাড়া এ ধরনের সাইন্যাপস এক ধরনের সাইন্যাপস দেখতে পাওয়া যায় যেখানে হচ্ছে আয়ন আর নিউরোট্রান্সমিটার উভয়ের মাধ্যমে কিন্তু উদ্দীপনা পরিবাহিত হয়, অর্থাৎ সেখানে ইলেকট্রিক আর কেমিক্যাল দুটো সাইন্যাপস একসঙ্গে কাজ করে। সেই সমস্ত সাইন্যাপসকে বলা হচ্ছে কনজয়েন্ট সাইন্যাপস। ঠিক আছে, এই যে দেখো এখানে দুটো সাইন্যাপস দেখা যাচ্ছে। বাম দিকেরটাতে দেখো দুটো নিউরন খুব কাছাকাছি আছে, অর্থাৎ ডাইরেক্ট কন্ট্যাক্ট রয়েছে বলে মনে হচ্ছে। এখানে আয়ন চ্যানেলের মাধ্যমে নার্ভ ইম্পালস পরিবাহিত হয়। আর পাশের ডান দিকের ছবিটা দেখো, এখানে সাইন্যাপটিক ক্লেফটে কেমিক্যালগুলো অর্থাৎ নিউরোট্রান্সমিটারগুলো রিলিজ হয়ে পরের নিউরনে যায়, যার মাধ্যমে নার্ভ ইম্পালস একটা নিউরন থেকে অপর নিউরনে পরিবাহিত হয়। এখানে বাম দিকের নিউরনটাকে বলা হচ্ছে বাম দিকের সাইন্যাপসটাকে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল সাইন্যাপস, আর ডান দিকের সাইন্যাপসটাকে বলা হচ্ছে কেমিক্যাল সাইন্যাপস। আর এই দুটো যখন একসঙ্গে কাজ করে তখন সেটাকে বলা হয় কনজয়েন্ট সাইন্যাপস। ঠিক আছে, এভাবে সাইন্যাপসের প্রকারভেদ কমপ্লিট। এরপরে আমরা দেখব এই সাইন্যাপসের মাধ্যমে একটা নিউরন থেকে অপর নিউরনে কীভাবে ইলেকট্রিক্যাল সিগন্যাল অর্থাৎ নার্ভ ইম্পালস পরিবাহিত হয়। ঠিক আছে, চলো তাহলে আমরা এখন দেখব কিভাবে এই সাইন্যাপসের মধ্য দিয়ে স্নায়বিক উদ্দীপনা পরিবাহিত হয়। এই স্নায়বিক উদ্দীপনা পরিবহন কিভাবে হয় সেটা ভালো করে বোঝার জন্য আমাদের আগে জানতে হবে তাদের গঠনটা কীরকম হয়। তা এই গঠন সম্পর্কে আমি এর আগেই কমপ্লিট করে নিয়েছি। তাহলে এখন আমাদের এই উদ্দীপনা পরিবহন কিভাবে হয়
সেটা বুঝতে খুবই সহজ হবে। দেখো, সাইন্যাপসের মধ্য দিয়ে নার্ভ ইম্পালস প্রেরিত হওয়ার পদ্ধতিকে বলা হয় সাইন্যাপটিক ট্রান্সমিশন। আর এটি একজন বিজ্ঞানী আবিষ্কার করেন, একজন ব্রিটিশ বিজ্ঞানী, তার নাম হচ্ছে স্যার হেনরি হ্যালেট ডেল। এই উদ্দীপনা পরিবহন কয়েকটি ধাপে সম্পন্ন হয়, ঠিক আছে। প্রথমত কি হয়, স্নায়ুস্পন্দন যখন প্রিসাইন্যাপটিক নবে এসে পৌঁছায়, তখন প্রিসাইন্যাপটিক যে পর্দা রয়েছে বা মেমব্রেন রয়েছে, সেখানে ডিপোলারাইজেশন ঘটে, ঠিক আছে। ডিপোলারাইজেশন কি ভাবছো, তাই তো? দেখো, সাধারণ অবস্থায় অর্থাৎ যখন একটা নার্ভ রেস্ট অবস্থায় থাকে, তখন সেই নিউরনের বাইরে পজিটিভ আয়ন বেশি থাকে। কিসের জন্য পজিটিভ আয়ন বেশি থাকে? তখন সেখানে সোডিয়ামের পরিমাণ বাইরে বেশি থাকে, তার জন্য সেখানে পজিটিভ আয়ন বেশি হয়। আর ভেতর দিকে নেগেটিভ আয়ন বেশি থাকে, কারণ সেখানে প্রোটিন বেশি থাকে, ঠিক আছে। অর্থাৎ এইভাবে বাইরে পজিটিভ আয়ন বেশি আর ভেতরে নেগেটিভ আয়ন বেশি। অর্থাৎ এই রকম থাকে, যদি দেখো এটা যদি একটা নিউরন সেল হয়, তার বাইরে পজিটিভ আর ভেতরে নেগেটিভ আয়ন বেশি হয়, এই রকম কন্ডিশনকে বলা হয় পোলারাইজড কন্ডিশন, ঠিক আছে। তারপরে কি হয়, এখানে যখন উল্টো হয়ে যায়, অর্থাৎ ভেতরে পজিটিভ আয়ন বেশি থাকে আর বাইরে নেগেটিভ আয়ন বেশি থাকে, তখন তাকে বলা হয় ডিপোলারাইজেশন কন্ডিশন। আর এই ডিপোলারাইজেশন হয় কেন? বাইরে থেকে ভেতরে পজিটিভ আয়ন বেশি প্রবেশ করে, তার জন্য সেখানে ডিপোলারাইজেশন হয়ে যায়। তারপরে আবার এই ডিপোলারাইজেশন থেকে কিন্তু আবার পোলারাইজ স্টেট হয়, তখন সেটাকে বলা হয় রিপোলারাইজেশন, ঠিক আছে। এখানে তিনটি জিনিস মনে রাখতে হয়। একটা হচ্ছে পোলারাইজেশন, যখন হচ্ছে বাইরে পজিটিভ আর ভেতরে নেগেটিভ আয়ন বেশি থাকে। তারপরে পোলারাইজেশনের পরে ডিপোলারাইজেশন হয়, অর্থাৎ উল্টোটা হয়ে যায়, বাইরে নেগেটিভ ভেতরে পজিটিভ। তারপরে ডিপোলারাইজেশনের পরে আবার রিপোলারাইজেশন হয়, অর্থাৎ আবার পুনরায় পোলারাইজেশন স্টেট ফিরে আসে, ঠিক আছে। এগুলো আমরা যখন নিউরনের মধ্য দিয়ে নার্ভ ইম্পালস কীভাবে পরিবাহিত হয় এটা দেখছি আমরা শুধু সাইন্যাপসের মধ্যে কীভাবে নার্ভ ইম্পালস পরিবাহিত হয়। এরপরে ক্লাস 10-এ তোমাদের নেই, যারা 11-এ পড়ো তাদের রয়েছে নার্ভের মধ্য দিয়ে অর্থাৎ স্নায়ুর নিউরনের মধ্য দিয়ে কীভাবে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয়, অর্থাৎ স্নায়ুর মধ্য দিয়ে নার্ভ ইম্পালস কীভাবে পরিবাহিত হয় সেটা যখন আলোচনা করব, তখন সেখানে এর ডিটেলস আরও দেখব। তাহলে দেখো এখানে কি হয়েছিল, যখন নার্ভ ইম্পালস সাইন্যাপটিক অর্থাৎ প্রিসাইন্যাপটিক নবে এসে পৌঁছায়, তখন ডিপোলারাইজেশন ঘটে। এর ফলে কি হয়, এর ফলে বাইরে ক্যালসিয়াম আয়নের ভেদ্যতা বেড়ে যায়, ঠিক আছে। তার পরের স্টেপে কি হয়, এরপরে ওই যে সাইন্যাপটিক ক্লেফট রয়েছে, সেই সাইন্যাপটিক ক্লেফট থেকে ক্যালসিয়াম আয়ন ভেতরে প্রবেশ করবে। কার ভেতরে? প্রিসাইন্যাপটিক মেমব্রেনকে ভেদ করে প্রিসাইন্যাপটিক নবের ভেতরে প্রবেশ করে এবং সেখানে যে সাইন্যাপটিক ভেসিকেলগুলো রয়েছে তাদের সাথে যুক্ত হয়ে যায়। ফলে সাইন্যাপটিক ভেসিকেলগুলো প্রিসাইন্যাপটিক মেমব্রেনের কাছাকাছি চলে আসে, ঠিক আছে। এই যে ভেসিকেলগুলো রয়েছে সেগুলো প্রিসাইন্যাপটিক মেমব্রেনের কাছাকাছি চলে আসে। তারপর এক্সোসাইটোসিস পদ্ধতিতে ভেসিকেলগুলো তার মধ্যে থাকা নিউরোট্রান্সমিটারগুলোকে সাইন্যাপটিক ক্লেফটে রিলিজ করে দেয়, অর্থাৎ মুক্ত করে দেয়। কয়েকটি নিউরোট্রান্সমিটারের নাম এর আগেই বলেছি, অ্যাসিটাইলকোলিন, অ্যাড্রিনালিন, ডোপামিন। এগুলো তখন প্রিসাইন্যাপটিক নব থেকে বাইরে বেরিয়ে সাইন্যাপটিক ক্লেফটের মধ্যে চলে আসে। সাইন্যাপটিক ক্লেফট এই যে ফাঁকা জায়গাটা এখানে। তারপরে কি হয়, তারপরে এই নিউরোট্রান্সমিটারগুলো পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে পৌঁছায় ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে। তারপরে এই পর্দায় যে বড় প্রোটিনগুলো যেগুলোকে আমরা রিসেপ্টর বা গ্রাহক হিসাবে জেনেছি সেগুলো থাকে, সেগুলোর সাথে এই নিউরোট্রান্সমিটারগুলো যুক্ত হয়ে যায়
তারপরের স্টেপেই কী হয়, যখন যুক্ত হয়ে যায় তখন পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে আয়ন চ্যানেলগুলো যে থাকে সেগুলো খুলে যায় এবং সোডিয়াম আয়ন ওই সাইন্যাপটিক ক্লেফট থেকে ভেতরে প্রবেশ করে, দিয়ে পোস্ট সাইন্যাপটিক নবের মধ্যে প্রবেশ করে, ফলে পরবর্তী নিউরনটা উদ্দীপিত হয়, অর্থাৎ পোস্ট সাইন্যাপটিক নিউরনটি উদ্দীপিত হয়। এই প্রসেসটা তোমরা যাতে ভালো করে বুঝতে পারো তার জন্য আমি একটা অ্যানিমেশন তৈরি করেছি। অ্যানিমেশনটা মোটামুটি হয়েছে যাতে বোঝা সম্ভব। এই অ্যানিমেশনটা দিচ্ছি, তোমরা দেখে নাও। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও অবশ্যই। আর এই ভিডিওর প্রথমে আমি যে আগের আমার আলোচনার কয়েকটি টাস্ক দিয়েছি সেগুলো অবশ্যই জানাবে। এটি একটি সাইন্যাপস, এখানে রয়েছে সাইন্যাপটিক ভেসিকেল, অপরদিকে রয়েছে গ্রাহক। এবার প্রথমে ইলেকট্রিক্যাল সিগন্যাল এলো, তারপরে বাইরে থেকে ক্যালসিয়াম আয়ন চ্যানেলের মাধ্যমে ভেতরে প্রবেশ করবে এবং সাইন্যাপটিক ভেসিকেলের সঙ্গে যুক্ত হবে, দিয়ে সেই সাইন্যাপটিক ভেসিকেলগুলো প্রি সাইন্যাপটিক মেমব্রেনের দিকে অগ্রসর হচ্ছে। তারপরে মিলিত হয়ে যায় সাইন্যাপটিক পর্দার সঙ্গে, তারপরে তার মধ্যে থাকা নিউরোট্রান্সমিটারগুলোকে রিলিজ করে দেয়, আর সেই নিউরোট্রান্সমিটারগুলো গ্রাহকের সঙ্গে যুক্ত হবে। তার সঙ্গে সঙ্গে এই পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের আয়ন চ্যানেলগুলো খুলে যাবে এবং বাইরে থেকে সোডিয়াম আয়ন প্রবেশ করলো। এর ফলে সেখানে ইলেকট্রিক্যাল সিগন্যাল আবার তৈরি হয়। এইভাবে একটা নিউরন থেকে অপর নিউরনের সাইন্যাপসের মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যাল বা স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয়। ঠিক আছে, এটা দেখতে থাকো আর ভালো করে পড়তে থাকো। অল দ্য বেস্ট।